আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত। প্রাইভেট কার মারিতেছে ট্রাকের পিছনে যেয়ে একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। বাগেরহাটের মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। শিশু রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ, একে একে 18 জন সাক্ষী দিবেন আদালতে। 1 মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে চায় সরকার। জঙ্গল সলিমপুরে এখনো সক্রিয় 2 সন্ত্রাসী গ্রুপ, প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা না দিলেই ধরে নিয়ে নির্যাতন চালানো হয় গোপন টর্চার সেলে। তুলতে গেলে 3000 টাকা 4000 টাকা চাঁদা দিতে আছে। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অনেক কিছু বলতেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত 2 আরোহী। ভোর 4:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিকগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে যশোর যাচ্ছিল প্রাইভেট কারটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে মালিকগ্রামে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালক সহ 4 জন ঘটনাস্থলে মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। নিহতদের সবার বাড়ি যশোরে, তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিকগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিতেছে ট্রাকের পিছনে যেয়ে। একটা ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। বাগেরহাটে খান জেহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ভোর 4:30টার দিকে মাজার ঘাট থেকে 7 বছরের ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত 8:30টার দিকে দিঘির একটি ঘাটে শিশুটি গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকা স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। স্থানীয়রা জানান ফাতেমার মা একজন মানসিক প্রতিবন্ধী, মায়ের সাথে মাজারে থাকে। ওটার আসে 5-7 মিনিট পরে নিয়ে এখানে যখন আনা হয়েছে কুমির তখন ওই ঘাটের থেকে ঘুরিয়ে এখানে এসে এই ঘুরিয়ে এখন বর্তমানে ওই দক্ষিণ সাইডে আছে। যে সতর্ক থাকা উচিত, যেরকম কুমিরে মানুষ লোক ধরে এরকম নামবো না বা লক্ষ্মী মন্দ, এটা তো সবাই বোঝে না যে তো সবাই দিঘির ভিতরে নামবে। দেশি বিদেশি লোকরা মাজারে আসে, তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটা ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবং অবশ্যই আমরা ব্যবস্থা নেব। রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সাক্ষ্য নেওয়া হবে আজ। গতকাল সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে শুনানি হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এই মামলার মোট সাক্ষী 18 জন। 1 মাসের মধ্যে বিচার শেষ করতে চায় সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানান, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বলেন 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত করার সুযোগ নেই। জঙ্গল সলিমপুরে এখনো বন্ধ হয়নি চাঁদাবাজি। চট্টগ্রামের ভয়ঙ্কর এই জনপদে বসবাসরতদের অভিযোগ, 2 বাহিনীর সদস্যদের এখনো সক্রিয় অবস্থান রয়েছে। চাঁদা না দিলে নিয়ে যায় গোপন টর্চার সেলে। যৌথ অভিযানের পর প্রশাসন নিয়ন্ত্রণে নিলেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা চাইলে পুলিশকে জানাতে বলছেন কর্মকর্তারা। প্রায় 3100 একর আয়তনের জঙ্গল সলিমপুর, পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, যেখানে কিছুদিন আগেও ছিল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের নিরাপদ আস্থা।
যৌথ অভিযানের পর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে বলা হলেও ভেতরের চিত্র ভিন্ন। ইয়াসিন ও রোকন সহ তাদের বাহিনী গা ঢাকা দিলেও জঙ্গল সলিমপুরে বসবাসরতদের অভিযোগ এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি, নির্যাতন। বাহিনীর অনেকে প্রকাশ্যে ঘুরছে। ঘরবাড়ি, রাস্তা নির্মাণ সহ যে কোনো কাজে একাধিক গ্রুপকে দিতে হয় চাঁদা। কেউ কাজ করতে গেলে 2000, 3000 এইরকম দাবি করে। কারা এরা? আছে পোলাপান আছে না, একটা ঘর তুলতে গেলে 3000 টাকা 4000 টাকা চাঁদা নিতে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আইতে আছে, নিতে আছে, না দিলে আপনার কাজ বন্ধ। যে এতে আর তারই চাঁদা দেওয়া লাগে না, আমগো ভিড়ের ভেতরে দুলুরে, তা আমরা গরিব মানুষ আমগো বাবা। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অমুক অনেক কিছু বলতেছে। বসবাসরতদের দাবি, পাহাড়ে এখনও আছে বাহিনীর গোপন টর্চার সেল। চাঁদা না দিলে সেখানে নিয়ে গিয়ে চলে নির্যাতন। মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। সুদাই না দন লাগছে, বাসার কাম করে টিয়া দিই মানছে, চান্দা টিয়া দেই, আর নাইলে মা ফোলাফান নাগা ওই এইটাই দেওয়ার একটা আইসিন কুদুরা লইয়া গেছি দইরা, তো আবার 15,000 টাকা দিয়া সুদাই রাহন লাগছে। টাকা আমার ইট, সিমেন্ট, বালু, লেবার, ওদের কথা দাড়ি কমা, হাই ব্যান্ড, সেমিগুলো সবগুলো মেনে চলতে হইতেছে। না চললে ওই ওখানে রাস্তা না ছিল একটা নিয়ে রিমান্ডে দিতে ওই 100 মতো। প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পরও জঙ্গল সলিমপুরে কিভাবে হচ্ছে এই চাঁদাবাজি? মূল হোতাসহ দুই বাহিনীর সবাই অধরা কেন? প্রকাশ্যে বা গোপনে কেউ চাঁদাবাজি করলে ভুক্তভোগীদেরকে পুলিশের সহায়তা নিতে বললেন এই কর্মকর্তা। কেউ যদি এসে কাউকে লুকিয়ে এসে একটা ভয় দিয়ে কথা বলে যায়, আর সে যদি ভয় পেয়ে এটা দিয়ে দেয়, তাহলে তো সেটা হয়ে গেল সেই মোবাইলে কারো নাম ধরে হুমকি দিয়ে টাকা নেওয়ার মতো। যে ভয় পাচ্ছে সে দিয়ে দিচ্ছে। এইখান থেকে এ ধরনের চাঁদাবাজির সুযোগ রাখবো না। এখন আমাদের তো জানতে হবে বিষয়টা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4000-এর বেশি সদস্য গত 9 মার্চ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। কিন্তু 24 মে মধ্যরাতে র্যাবের ক্যাম্পে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা তাদের শক্তিমত্তা জানান দেয়। এরপর 31 মে পরিদর্শনে গিয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটা হচ্ছে বেতুয়া আর একটা আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতেই এই বৃদ্ধি। অর্থায়ন নিয়ে আছে দুশ্চিন্তা, তারপরও বড় বাজেটের পথে হাঁটছে নতুন সরকার। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় হবে ঘাটতির অঙ্ক। আকার দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে প্রাপ্তির আশা করছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, আর মূল্যস্ফীতির হার 7.5%-এর মধ্যে বেঁধে রাখতে চায় সরকার। রিমন রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির অসহনীয় চাপ দীর্ঘদিন ধরেই সহ্য করছে দেশের বিপুল সংখ্যক মানুষ। আয়ের তুলনায় ব্যয়ও বেশি হচ্ছে কয়েক বছর। কর্মসংস্থানেও নেই সুখবর। এমন এক কঠিন সময় এসেছে বাজেট, আর কয়েকদিন পরই বিশাল অঙ্কের ব্যয় প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবে নতুন সরকার। প্রশ্ন হচ্ছে, বাজেটে কি মিলবে স্বস্তি?